হঠাৎ করে রান্নার গ্যাসের দাম এত বেড়ে গেল কেন? এই প্রশ্নটা কি ভাবাচ্ছে? এর পেছনে কিন্তু একটা বড় আন্তর্জাতিক সংকট লুকিয়ে আছে। চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সম্প্রতি অনেক পরিবারকেই রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য হঠাৎ করেই বাড়তি ৬০ টাকা বেশি দিতে হচ্ছে। মানে অঙ্কটা হয়তো খুব বড় শোনাচ্ছে না, কিন্তু সত্যি বলতে অনেক পরিবারের মাসিক বাজেটে এটা কিন্তু বেশ বড় একটা ধাক্কা। তাহলে প্রশ্ন হল, হঠাৎ করে রান্নার গ্যাসের দাম এতটা বাড়ল কেন? এর উত্তরটা কিন্তু আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ঘটে যাওয়া একটা ঘটনার মধ্যে লুকিয়ে আছে। এমন একটা সংঘাত যা কিনা গোটা বিশ্বের জ্বালানির বাজারটাকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। তো চলুন এখন একটু খতিয়ে দেখি কিভাবে এত দূরের একটা যুদ্ধ আমাদের সবার দৈনন্দিন জীবনে, মানে একেবারে রান্নাঘর পর্যন্ত প্রভাব ফেলছে। দেখুন, ব্যাপারটা হলো ইরান আর আমেরিকার মধ্যে যে একটা চাপা উত্তেজনা চলছিল, সেটা এখন প্রায় একটা সংঘাতের রূপ নিয়েছে। আর এর ফলে মধ্যপ্রাচ্যের একটা খুব গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, যেটা হরমুজ প্রণালী নামে পরিচিত, সেটা গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর সমস্যার শুরুটা ঠিক এখানেই। কিন্তু প্রশ্ন হল, এই সংঘাতের জন্য ভারতে গ্যাস আসাটা ঠিক কিভাবে আটকে যাচ্ছে? চলুন বিষয়টা একটু বোঝা যাক। একবার ভাবুন তো, ৭৫০-এরও বেশি বিশাল কার্গো জাহাজ, আর এগুলোর বেশিরভাগে কিন্তু লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, মানে আমাদের রান্নার গ্যাস নিয়ে আসছিল। সবকটা এখন ওই অঞ্চলের বড় বড় বন্দরগুলোতে আটকে আছে। ফলে যা হওয়ার তাই হয়েছে, সরবরাহে একটা বিরাট ঘাটতি তৈরি হয়েছে। এই যে হরমুজ প্রণালীর কথা বলছি, এটাকে আপনি বলতে পারেন সারা বিশ্বের তেল আর গ্যাসের সাপ্লাই লাইনের একেবারে হার্ট বা হৃৎপিণ্ড। এটা পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মধ্যে একটা খুব সরু জলপথ, আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল আর প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই কিন্তু এই রুট দিয়েই যায়। তাই বুঝতেই পারছেন, এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া মানে কি সাংঘাতিক একটা ব্যাপার। আর এই সমস্যার ওপর যাকে বলে একেবারে জ্বলন্ত আগুনে ঘি ঢালা, সেই কাজটা করেছে কাতার এনার্জি। ওরা হলো বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক, আর ভারতেরও একটা প্রধান সাপ্লায়ার। ওদের গ্যাস ফিল্ডে মিসাইল অ্যাটাক হওয়ার পর ওরা প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। এবার ভাবুন, ভারত তার রান্নার গ্যাসের প্রায় ৬০% আমদানি করে, আর তার মধ্যে ৯০%ই আসে ওই বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী দিয়ে। তাহলে পরিস্থিতিটা কতটা গুরুতর সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। তো এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে ভারত সরকার কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এই ঘাটতি সামাল দেওয়ার জন্য তারা একটা ৪ স্তরীয় পরিকল্পনা নিয়েছে। এই যে নতুন নির্দেশিকাটা সরকার জারি করেছে, এখানে কিন্তু খুব পরিষ্কার করে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন, ১ নম্বরেই রাখা হয়েছে ডোমেস্টিক পিএনজি, সিএনজি আর এলপিজি প্রোডাকশনকে, মানে বাড়ির রান্নাঘর আর গাড়িঘোড়ার গ্যাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা যতটা সম্ভব কম পড়ে। এরপর ধাপে ধাপে বাকি সেক্টরগুলো আসছে। তবে সরকার শুধু গ্যাস বন্টনের নিয়ম করেই থেমে থাকেনি। সাপ্লাই বাড়ানো আর চাহিদা মেটানোর জন্য আরও বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার কিন্তু শুধু বিদেশ থেকে গ্যাস আসার দিকে তাকিয়ে বসে থাকেনি, বরং দেশের মধ্যেই যে রিফাইনারিগুলো আছে সেগুলোকে বলা হয়েছে যতটা সম্ভব এলপিজি প্রোডাকশন বাড়াতে। আর এর ফলও মিলেছে একেবারে হাতে নাতে। ভাবা যায়, মাত্র ৫ দিনের মধ্যে প্রোডাকশন ২৮% বেড়ে গেছে। এই রকম একটা সংকটের সময়ে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। শুধু তাই নয়, আরও অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন ধরুন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কেরোসিন বা কয়লার মতো বিকল্প জ্বালানি ব্যবহার করতে বলা হয়েছে। হোটেল রেস্টুরেন্টের জন্য গ্যাস বন্টন ম্যানেজ করতে একটা আলাদা কমিটি তৈরি হয়েছে। আবার বড় বড় বন্দরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে এলপিজি নিয়ে আসা জাহাজগুলোকে যেন আগে জায়গা দেওয়া হয়। মানে সব মিলিয়ে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ, যাতে সব দিক থেকে সমস্যাটা সামাল দেওয়া যায়। আর এই সব কিছুর পাশাপাশি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে সাধারণ মানুষের কাছে একটা খুব জরুরি আবেদনও জানানো হয়েছে। বলা হয়েছে আতঙ্কিত হয়ে প্যানিক বুকিং না করতে, বরং কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে, আর এই বিশ্বজোড়া অনিশ্চয়তার সময়ে যতটা সম্ভব জ্বালানি বাঁচিয়ে চলতে। বেশ, তাহলে এত কিছুর পর ভারতের জন্য সামনের রাস্তাটা ঠিক কেমন? চলুন এবার আমাদের শেষ অংশে গিয়ে দেখি যে এই অনিশ্চিত পরিস্থিতি থেকে ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে। আপাতত কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। প্রতিদিন প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো কিন্তু সবই অস্থায়ী। এগুলো এই মুহূর্তের সংকটটা সামাল দেওয়ার জন্য, কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আন্তর্জাতিক ঘটনার ওপর কতটা নির্ভরশীল। সুতরাং
এই পুরো সংকটটা ভারতের জন্য একটা বড়সড় ওয়েক আপ কল। এটা আমাদের মনে করে দিচ্ছে যে এই রকম একটা পরিবর্তনশীল বিশ্বে নিজের দেশের জ্বালানি নিরাপত্তা কতটা জরুরি আর কতটা ভঙ্গুরও হতে পারে। তাই সবথেকে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য ভারত তার দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা কিন্তু দেশের জন্য অত্যন্ত জরুরি।